সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত জাস্ট এনার্জি ট্রানজিশন কনফারেন্স 2026। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের তৃতীয় প্যানেলে বসেছি। আমি মনে করি এটা সবচাইতে গুরুত্বপূর্ণ প্যানেল, কারণ আমাদের সঙ্গে আছেন আমাদের রাজনৈতিক দলের কয়েকজন প্রতিনিধি, যাদের কাছ থেকে আমরা এই বিষয়টি জাস্ট ট্রানজিশন এবং রিনিউয়েবল এনার্জি আমাদের জনগণের এবং সামনে আপনারা যারা বসে আছেন আমাদের যুব সমাজ, আমাদের প্রত্যাশা কি এবং তারা কি প্রতিশ্রুতি দিবেন যাতে আমাদের এই ট্রানজিশন টু রিনিউয়েবল এনার্জি যেমন জাস্ট হয়, জাস্ট মানি, এটা যেন মানবিক হয়, এটা যেন জেন্ডার সেন্সিটিভ হয়, এটা যেন নারী বান্ধব হয়। আমি প্রথমেই আমাদের এখানে আছেন ফাহিমা নাসরিন মুন্নি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আন্তর্জাতিক অ্যাফেয়ার, বিএনপি। আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনি বলেন যে আসলে জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমেই আমাদের এই রিনিউয়েবল এনার্জির প্রয়োজন বেড়ে আসছে। ছেলে মেয়ের লেখাপড়া করা সব কিছুর সঙ্গে কিন্তু নারীর একটা সংযোগ আছে। আপনি বলেন যে আপনার পার্টি এবং আপনি ব্যক্তিগতভাবে এটা কিভাবে দেখছেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ শাহিন আপা আপনাকে, আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন। এটা খুব কমন না। নারীদের বেলায় আমরা অন্যান্য যেই রকম সাবজেক্ট ম্যাটার নিয়ে সাধারণত কথা বলি, আজকেরটা কিন্তু তার থেকে ইউনিক, ভিন্নতর এবং ইন্টারেস্টিং। তো সব কিছু মিলিয়েই নারীদের যে একটা ভাইব্রেন্ট রোল আমাদের সমাজে এবং এই রাষ্ট্রে থাকার কথা, হয়তোবা সেভাবে আমরা পাই না, যেই কারণেই সঠিকভাবেই আপা বলেছেন যে আমাদের আজকে জুলাই সনদে 5% নারী সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করবার কথা বলা হয়েছে। আমরা সই করেছি সেই সনদ, বিএনপি। আরও একটি দল যারা সই করেছে, জামাত, একজনও নারী তারা দেয়নি। এখন একটু পলিটিক্যালি এটা বলে তারপর আসতে হবে আর কি আমাকে, কারণ ওই ঢেকি তো ওই স্বর্গে গেলেও ধান ভানে, ওই রকম আর কি। আজকে আপনাদের সাথে আমি একজন অধিকার কর্মী হিসেবে বলি, সারা জীবন অর্গানাইজেশন এগুলোতে জড়িয়ে আছি। আমার মামলাগুলো হয়তো আপনারা দেখেছেন, সেক্সুয়াল হ্যারাসমেন্টের যেই মামলা। এখন আজকে গতকাল রাত থেকে আপনারা জানেন যে জামাতের আমির সাহেবের একটা বক্তব্য টুইটারে খুব একটা সমালোচনার জন্ম দিয়েছে, যে আপনি আমাদের মতো যেই নারীরা, আমরা কর্মজীবী নারী, এখন আমরা কর্মজীবী নারী হলে পতিতা হয়ে গেলাম, এটা তো হতে পারে না। এটা তো অত্যন্ত একটা অবমাননাকর এবং অত্যন্ত অবজেকশনেবল একটা বক্তব্য। এই কথায় আমি একজন নারী হিসেবে আমি জানি যে আপনাদের ফিলিংস কিন্তু সমানভাবে হার্ট হয়েছে। এখন এই টপিকে আসতে হবে, তারপরে আবার হয়তো আমরা কথা বলবো। দেখেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশে না, সারা পৃথিবীতেই এটা অত্যন্ত একটা ব্রেইন স্টর্মিং টপিক। কেন? লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে সব কিছু, কার্বন নিঃসরণ থেকে শুরু করে। তো তখন আমাদের এই জায়গাগুলোতে যেই কাজগুলো করবার কথা, যেই কাজগুলো করবার দরকার আছে, সেগুলো আমরা তো আশা করি গত 4টা টার্মে যেমন দেখিনি, কেবল দুর্নীতি ছাড়া অন্য কিছু। তারপরও দেখেন, জ্বালানি খাতে আসলে নারীর অংশগ্রহণ কিন্তু খুব কম, সেটা সত্যি। কারণ অন্যান্য আপনার আরও যেই খাতগুলো আছে সেখানে আমরা যেভাবে দেখি, আর এইখানে আসলে যে এটা একটা জেন্ডার ইনক্লুসিভ আপনার এনার্জি ফিউচার হবে আমরা আশা করি, কিন্তু সেটার যে চ্যালেঞ্জ আছে আমরা সেটা জানি। এইটার চ্যালেঞ্জগুলো মোকাবেলা আমরা কিভাবে করব। আপনারা জানেন আমাদের নারী নীতি আছে। আমরা বিএনপি থেকে নারীদের বেলায় ফ্যামিলি কার্ড বলুন, অন্যান্য যে সোশ্যাল সেফটি নেটের
বিধবা ভাতা বলুন এবং উপবৃত্তি, বিনা বেতনে শিক্ষায় ফ্রি করে দেয়া, এবং আজকে সবচাইতে বড় যেই খাত পোশাক শ্রমিকদের, লক্ষ কোটি নারী যেখানে কাজ করছে সেটা বিএনপির সময়ই কিন্তু করা, এবং হাজার হাজার নারীরা দক্ষতা নিয়ে যখন বিদেশে যাচ্ছে সেই চ্যানেলটাও বিএনপির সময়ে করা। আমি আমার দলের কাছে আপনাদের যেই মেসেজ আছে আমি সেটা নিয়ে যাব, এবং আমি আমাদের যারা, যদিও একদম শেষের দিকে ইশতেহার, আমাদের যে ম্যানিফেস্টোর কাজ হচ্ছে, তবে আমাদের চেয়ারম্যান সাহেব থেকে, এবং আপনারা সবাই জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অত্যন্ত নারী বান্ধব একজন মানুষ কিন্তু ছিলেন চিরদিন। উনি মহিলা পুলিশে নারীদের নেওয়া চ্যালেঞ্জ, যেখানে যেখানে দেখেছেন সমাজে নারী পুরুষের সমতা, এই বিষয়গুলো বিশ্বাস করতেন। এখন আমরা এখানে যেমন দেখছি যে রিনিউয়েবল এনার্জি, সেখানে হ্যাঁ মহিলারা ব্যারিয়ার ফেস করছে, এনার্জি অ্যাক্সেসে ব্যারিয়ার আছে, ট্রেনিংয়ে ব্যারিয়ার আছে, ডিসিশন মেকিং তো আমরা পারিবারিক পর্যায়ে কি দেখেন, ডিসিশন কে নেয়, এটা পিতৃতান্ত্রিক সমাজ। আপনি সমাজে কি দেখেন, ডিসিশন কে নেয়, পুরুষ নেয়, এবং রাষ্ট্রীয় পর্যায়ে ইটস এ বয়েজ ক্লাব। এখন তারপর আমরা নারীরা, আমরা কিন্তু চেষ্টা করছি, আমরা এগিয়ে এসেছি, আমরা আমাদের ভয়েসটা রেইজ করেছি, আমরা আপনাদেরকে নিয়েই সামনের দিনগুলোতে যেতে চাই। কমিউনিটি লেভেলের কথা বলেছেন, উইমেন লিডারশিপ ক্যান ইমপ্রুভ কমিউনিটি অ্যাডপশন অফ ক্লিন এনার্জি সলিউশনস, পারে, কিন্তু আপা সেটার যে চ্যালেঞ্জগুলো আছে। আমি এখন থামাবো, আবার ফিরে আসবো। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার মন্তব্য দিয়েছেন, এবং আপনি আশা করছেন যে আপনি আপনার জায়গা থেকে এটা ইনফ্লুয়েন্স করতে পারবেন। আমি এখন একটু আসি বন্যি ব্যাপারী, ওকে চিনি, আমাদের আরেকটা প্রোগ্রামেও সে এসেছিল, ভাইস প্রেসিডেন্ট জাতীয় সাংস্কৃতিক পার্টি, কিন্তু উনি এবার জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন এবং উনি ইলেকশন করবেন। সো আপনাকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি। আমি মনে করি যে নারী ইলেকশনের দ্বারায় সে কিন্তু একজন সাহসী নারী, কারণ এটা অনেক রকমের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব কিছু বাধা অতিক্রম করে এই জায়গায় দাঁড়াতে হয়। আর যদি মনোনয়ন নাই দেয় তাহলে তো আর কিছু করার নাই। সো আপনাকে আমার সেই একই প্রশ্ন, যে আজকে যে টপিক নিয়ে আমরা আলাপ করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নারীদের জন্য, বিশেষ করে আমাদের ভবিষ্যতে যে জায়গাটা আমরা যাচ্ছি। আপনি আপনার জায়গা থেকে এবং আপনি পার্টি থেকে এই বিষয়ে কি বলতে চান? অনেক ধন্যবাদ শাহিন আপাকে। আমি খুব অনেস্টলি বলছি যে আমার দল এই নিয়ে কিছু ভাবছে কি না, এই নিয়ে আমার সঙ্গে কখনো কারোর সঙ্গে কোনো কথা হয়নি, কিংবা আমি শুনিনি। তবে নারীর যে সার্বিক অগ্রগতি এবং নারীকে সামনে এগিয়ে নেওয়া এবং যত রকমভাবে সম্ভব, এই বিষয়ে আমার দলের চেয়ারম্যান স্যার জি এম কাদের, তার সঙ্গে আমার অনেক দিন অনেক আলাপ হয়েছে এই বিষয়ে, যে তিনি যে চাইছেন। এটা পাশে রেখে আমি আমার নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে একটু বলি, যেহেতু দলের যে নির্বাচনী ম্যানিফেস্টো সেটা এখনও প্রকাশিত হয়নি বলতে আমাদের কাছেও আসেনি। তো আমি আমার নিজস্ব নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করে রেখেছি। এখানে নারীর অংশগ্রহণ নিয়ে যে আমি সরাসরি কোনো কথা আমার ম্যানিফেস্টোতে রেখেছি তা না, কিন্তু আসলে আমাদের জীবনযাপনের প্রত্যেকটা জিনিস, সে এনার্জি থেকে এডুকেশন, একটার সঙ্গে আরেকটা সম্পর্কযুক্ত। আমি যেমন আপনার কথা শুনে আমার মনে হলো যে এই বিষয়টা আমার নিজস্ব ম্যানিফেস্টোতে কিছুটা হলেও এসেছে এবং আসে, এবং আমার দলকে এই কথাটা বলতে হবে, এবং আমি এরপরে গিয়ে অবশ্যই বলবো। তো আমি যেটা বলছিলাম যে আমার ম্যানিফেস্টোতে আমি যেহেতু শিক্ষা নিয়ে কাজ করি, আমি পড়াশোনা করেছি আন্তর্জাতিক সম্পর্কে আইআরে, কিন্তু আমি কাজ করি আইইআর নিয়ে, শিক্ষা নিয়ে। ফলে এই জলবায়ু পরিবর্তন, রিনিউয়েবল এনার্জি, সেখানে জেন্ডার রোল, এই সমস্ত নিয়ে আমি স্কুলে কাজ করেছি। স্কুলের যে সিলেবাস তার বাইরে গিয়েও আমার কাজ করার সুযোগ ছিল। আমি 12 বছর ছায়ানটের একটা স্কুল আছে লালন্দা, সেখানে কাজ করেছি। তো এই সমস্ত ভাবনা থেকে যে আমার স্কুলটা ধানমন্ডিতে, আমার নির্বাচনী এলাকাও সেখানে, আমরা নানা রকম জরিপ করেছি শিশুদের নিয়ে, যে জলবায়ু পরিবর্তনে মানে কেন জলবায়ু পরিবর্তন হচ্ছে, কি তার প্রভাব সেখানে,
এই এনার্জির বিষয়টা এসেছে। তো সেখানে ওই রান্না বান্না থেকে শুরু করে রাস্তাঘাটের বিদ্যুৎ, মানে রাস্তাঘাটের যে লাইট, এবং সেই রাতের বেলা লাইট না থাকলে নারীর কি অসুবিধা হয়, সেই সমস্ত জায়গায় আমরা 7, 8, 9, 10-এর বাচ্চাদের সঙ্গে কাজ করে, মানে এই জায়গাগুলো আমার চর্চার মধ্যে আছে, যে কারণে আমি আমার ম্যানিফেস্টোতে এই জায়গাটা রাখতে পেরেছি যে একদম সোলার প্যানেল বা সোলার লাইট বা নারীর জন্য বিশেষ করে বাসা বাড়িতে যে গ্যাসের সংকট, মানে আমার নির্বাচনী এলাকায় অনেকগুলো সংকটের মধ্যে সারা ঢাকা শহরেই আছে, তো সেখানেও আছে। আমি সেদিন পথসভায় বক্তব্যে বলছিলামও যে এই যে জ্বালানির সংকট বা আলোর সংকট, বিদ্যুতের সংকট, সেটা আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, সেই জিনিসটা আমার মাথার মধ্যে আছে। বন্নি, আপনাকে এখন একটু থামাবো। ইতিমধ্যে আমাদের নাভিদ নওরোজ শাহ, জয়েন্ট চিফ কনভিনার এনসিপি, এসে পড়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য। আমরা এইমাত্র বলছিলাম যে এনসিপি এখন একটাই মাত্র দল যে পাবলিক করেছে ম্যানিফেস্টো। সো আপনার কাছে আমাদের অনেক প্রশ্ন আছে, আমি একটু পরে আসছি। আমি এখন একটু চলে যেতে চাই শরীফ জামিল, মেম্বার সেক্রেটারি ধরিত্রী রক্ষায় আমরা, ওনাকে আমরা সবাই জানি। উনি একজন আসলে একজন ক্লাইমেট অ্যাক্টিভিস্ট আমি মনে করি ওনাকে, এবং খুবই একজন নারী বান্ধব, একজন আমাদের অ্যালাই আমি বলবো। আপনি বলেন, আপনি ওনাদের কথা শুনলেন, আপনি এই বিষয়ে অনেক কিছু জানেন। আপনার কি মনে হয় যে এখন পলিটিক্যাল পার্টিসদের যদি নারীদেরকে সংযুক্ত করা হয় এই এই রিনিউয়েবল এনার্জির এই পুরো ইস্যুর মধ্যে, কি করা দরকার? ধন্যবাদ আপা, আপনি সহ যারা শুনছেন সবাইকে শুভ বিকেল। আমাদের আজকের টপিকটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে প্রথমেই বলা আছে শুধু ডায়লগ না, আমরা যেন কমিটমেন্টে যেতে পারি। তো আমরা যারা অ্যাক্টিভিস্ট এবং আমরা যারা সমাজকর্মী, আপনারা যারা পলিটিক্যাল কর্মী, আমাদের তো ডায়লগে সারাক্ষণই যেতে হয় এবং অনেক ডায়লগ আমরা করি। এই এনার্জি ট্রানজিশন নিয়ে আমরা অনেক ডায়লগ করি, আমাদের দেশের নারীর অধিকার নিয়ে আমরা অনেক ডায়লগ করি, কিন্তু সবসময়ের ডায়লগ আর এখনকার ডায়লগটা একরকম নয়। এই ডায়লগটা একটা বিশেষ ডায়লগ, কারণ একটা বিশেষ মুহূর্তকে সামনে রেখে আমরা করছি, সেটা হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন। আরেকটা হচ্ছে আমরা এই ডায়লগটাকে ডায়লগে রাখতে চাই না, একটা কমিটমেন্টে নিয়ে যেতে চাই, আমাদের আশা, এখানে প্যানেলের আশা। তো আমি নির্বাচনকে সামনে নিয়ে অনেক ডায়লগ হচ্ছে এবং আমারও সুযোগ হয়েছে কয়েকটা ডায়লগে যাওয়ার, এবং আমি প্রায় প্রতিটিতে বলেছি এই কথা, এখানেও বলতে চাই যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে পরিবেশ এবং আমাদের এনার্জি ট্রানজিশন ইস্যুকে কতটা গুরুত্ব তারা দেন, এটা তাদের রিপ্রেজেন্টেশন দেখলেই বোঝা যায়। ওই মিটিংগুলিতে তারা কত গুরুত্ব দিয়ে গুরুত্বপূর্ণভাবে তারা আসেন, কতটুকু প্রস্তুতি নিয়ে তারা কথা বলেন, এটা শুনলে সাধারণ মানুষ বুঝতে পারে যে এই বিষয়ের প্রতি তাদের গুরুত্ব কতটুকু। এটা আমি আশা করব যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের প্রজ্ঞা দিয়ে এটা বোঝার চেষ্টা করবেন যে দেশের মানুষ আর 50 বছর আগের মানুষ এক নয়। কাজে তারা বিষয়টুকু কতটুকু কমিটমেন্টের জায়গায় নিয়ে যেতে চান, এটা মানুষ লক্ষ্য করছে। আরেকটা জিনিস আমি প্রায়ই বলি, এখনও বলতে চাই, সেটা হচ্ছে তারা ভুলে যাচ্ছেন যে এটা নদী বিধৌত পলিভূমি দ্বারা গঠিত একটি ঘনবসতির দেশ। এখানে যদি পরিবেশ বিপর্যয় হয় তাহলে জনপদের সংকট তৈরি হয়। একটা নদী যখন দূষিত হয় তখন একটা গ্রাম মারা যায়। কাজেই তারা যে যাদের কাছে ভোটের জন্য যাচ্ছেন, যদি আসলেই ভোটের জন্য যান, তাহলে তাদেরকে মনে রাখতে হবে যে আগামী দিনে পরিবেশ সংকটকে যদি তারা অ্যাড্রেস না করেন তাহলে তারা নিজেরাই চরম সংকটে নিপতিত হবেন। আমি এবারে আমাদের জেন্ডার রিলেটেড টপিকে আসি। আপা বলেছেন যে আমাদের এবছরের নির্বাচনে প্রার্থীর সংখ্যা অত্যন্ত কম। বাংলাদেশ সংবাদ সংস্থা বলেছে 76, ডেইলি স্টার বলেছে 78। বোথ আর বিলো 5%, হুইচ ইজ 4.5%, 4 পয়েন্ট সামথিং। কিন্তু আমি সিগনিফিক্যান্ট অন্য জায়গায়, এই যে 76 and 78 দুইটাই তো ক্রেডিবল মিডিয়া এবং দুইটারই নিশ্চয়ই তাদের তথ্য রয়েছে, কিন্তু আমাদের এই অতি গুরুত্বপূর্ণ বিষয়ের যে তথ্য বিভ্রাট রয়েছে, এটা আমাদের
এই যে নির্বাচন এবং আমাদের যে ক্যান্ডিডেচার এবং আমাদের যে পুরো প্রক্রিয়া, এই প্রক্রিয়ার দুর্বলতা নির্দেশ করে। আমরা সেই দুর্বলতা থেকে কাটাবো বা উত্তরণ করব, এটা আমাদের আশা। এনার্জি এমন একটা জিনিস যেটা তৈরি করলে আপনি এটাকে তো আর কোথাও প্রোডাক্ট হিসেবে সাথে নিয়ে যেতে পারবেন না, এটাকে কনজিউম করতে হবে। এনার্জি এমন একটা জিনিস যেটা আপনি তার যোগান অনুযায়ী, চাহিদা অনুযায়ী যোগান দিতে হবে। এনার্জি এমন একটা জিনিস যেটা তৈরি করার অনেক পদ্ধতি রয়েছে এবং সেই পদ্ধতিগুলির কারণে সামাজিক এবং পরিবেশগত অভিঘাত রয়েছে। আমাদের দেশে যে এনার্জি উৎপাদনের পরিকল্পনা বিগত সরকার গ্রহণ করে খুবই অ্যাগ্রেসিভভাবে এগিয়েছে, তাতে করে আমাদের জনপদগুলিতে যে সংকট তৈরি হয়েছে, তাতে বহু জায়গায় মানবিক বিপর্যয় ইতিমধ্যে লক্ষণীয়। আপনারা যদি চিন্তা করেন যে বিদ্যুৎ ছাড়া এই দেশ চালাতে পারবো না, কাজেই আমাদের উন্নয়ন এবং বিদ্যুৎ প্রয়োজন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো এটা আপনাদের ভুল ধারণা। আমরা লোডশেডিংয়ে দিনের পর দিন ছিলাম, কিন্তু আপনি পানি ছাড়া কি 3 দিন ঢাকা শহর রাখতে পারবেন মানুষ? আপনি কি ভাবছেন যে আপনি লবণ ছাড়া এই দেশের মানুষকে রাখতে পারবেন কিনা 3 দিন? আপনি লবণের 100 ভাগ যোগান যে জায়গা থেকে আসে, সেটাকে আপনি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে দিয়ে দিচ্ছেন। বাঁশখালী থেকে মাতারবাড়ি পর্যন্ত জায়গায় হচ্ছে বাংলাদেশের প্রায় 100 ভাগ লবণ আসে। আপনি এই পুরো জায়গাটা কয়লা দিয়ে ছাই করে দিচ্ছেন। আপনি পটুয়াখালীতে যান, দেখবেন পায়রাতে মানুষের বাড়ি ঘরের নারিকেলের গাছে সব জায়গায় কয়লার ছাই। আপনি তালতলিতে যান, দেখবেন জেলেদের জাল কেটে নিয়ে কয়লার জাহাজ আসছে, জেলেরা কয়লার জাহাজ আটকে দিয়ে তাদেরকে কম্পেনসেশন দিতে বাধ্য করেছে। অনেক ধন্যবাদ স্যার। আপাতত একটু আমি যেতে চাই আমাদের এখানে তরুণ রাজনীতিবিদ, এনসিপির জয়েন্ট চিফ কনভিনার, আপনাদের ইশতেহার পাবলিক করেছেন কয়েকদিন আগে লেক শোরে, আমি শুনেছি। আমি জাস্ট জেনারেলি ইশতেহারের কথা একটা মন্তব্য করতে চাই, কিছু মনে করেন না, কাউকে আমি স্পেসিফিক্যালি বলছি না, কিন্তু আমরা আজ পর্যন্ত দেখলাম না যে একটা ইশতেহার করার পরে, রাজনৈতিক ইশতেহার ম্যানিফেস্টো, তারপরে কোনো পার্টি এই ইশতেহারে কি আমি বলেছিলাম ওটা সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে। এবং আমাদের কোনো মনিটরিং মেকানিজম বাস পর্যন্ত আমরা একটা রিপোর্ট কার্ডও দেই নাই যে আচ্ছা আপনারা তো এই প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইলেন, তো এখন কি হলো, আপনারা তো একটাও করেন নাই, সেটা আমাদেরও দোষ। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনাদের ইশতেহারে আমরা দেখলাম যে রিনিউয়েবল এনার্জি নিয়ে একটা পয়েন্ট আছে, সেখানে খুব একটা ইলাবোরেট কিছু নাই, নারীর বিষয় নাই। এটা বলতে চাই যে এটা নারীদের জন্য একটা বিরাট একটা ইস্যু এবং সম্ভাবনাও এটা ঠিক মতন ব্যবহার করা। সো আপনি আপনার জায়গা থেকে কি আপনার এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান এবং আপনার পার্টি এই বিষয় নিয়ে কি চিন্তা ভাবনা করছে? ধন্যবাদ সবাইকে এবং মানুষের জন্য ফাউন্ডেশনকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এটা ঠিক, আমাদের যে রিনিউয়েবল এনার্জি নিয়ে যে পুরো পয়েন্টটা আছে, ওখানে আসলে জেন্ডার রেসপন্সিভ এনার্জি ট্রানজিশন নিয়ে স্পেসিফিক্যালি কিছু বলা নেই, কিন্তু আমাদের নারীর ক্ষমতায়ন নিয়ে একটা বড় পয়েন্ট আছে ইলাবোরেটিভ। তো সেখানে আমরা যদি দুটোকে সমন্বয় করতে চাই, আমার মনে হয় যে কিছু পয়েন্ট আমরা এদিকে টানতে পারি। যেমন জেন্ডার রেসপন্সিভ এনার্জি ট্রানজিশনের ক্ষেত্রে তো আমাদের যেই এনার্জি খাতটাকে যখন আমরা ট্রানজিশন করব রিনিউয়েবল এনার্জি খাতে, তো তখন তো অবশ্যই আগের এনার্জি সেক্টরে যারা চাকরি করতেন, কাজ করতেন, তাদের কর্মক্ষেত্রটা বদলে যাবে। রিনিউয়েবল এনার্জি সেক্টরে আমাদেরকে ট্রান্সফার করতে হবে। তো আমরা কিন্তু নারীর ক্ষমতায়ন এবং কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা এবং নারীদের যেন অংশীদারিত্ব থাকে, সেদিকটাকে কিন্তু আমরা বেশ গুরুত্ব দিয়েছি। তো আমার মনে হয় যে এই দুটোকে যদি সমন্বয় করা যায়, আমরা কিছুটা হলেও কাভার করতে পারবো। বাট ইয়েস, মানে দ্যার ইজ এ লট টু ইমপ্রুভ। তো আমরা আজকের অনুষ্ঠানের পর থেকে অন্তত আমি ব্যক্তিগতভাবে হলে আমার পার্টিকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করব যেন আমরা এদিকে গুরুত্ব দেই এবং লক্ষ্য রাখি। এবং আমাদের ওই এনার্জির যে টোটাল পয়েন্টটুকু আছে, আমরা কিন্তু ইন্টিগ্রেটেড রিসোর্স প্ল্যানিংয়ের কথা বলেছি। মূলত আমরা একটা সমন্বিত অ্যাপ্রোচে যেতে চাচ্ছি, সেখানে এই পয়েন্টটা অবশ্যই বাদ পড়ে গেছে, জেন্ডার রেসপন্সিভ এনার্জি ট্রানজিশনেরটা। আমি চেষ্টা করব যে আমাদের ইশতেহারে না থাকলেও আমাদের বাংলাদেশের মানুষের প্রতি কমিটমেন্ট তার শুধু ইশতেহার না। আমরা যেহেতু একদম নতুন রাজনীতিতে এসেছি, আমিও নিজেও আগে পলিটিশিয়ান ছিলাম না, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথেই আমরা রাজনীতিটা শুরু করেছি।
তো আমাদের এই কমিটমেন্টটা থাকবে ইনশাআল্লাহ। আমরা আগামী তো সরকারের যদি অংশ হই, যেহেতু আমরা একটি জোটে আছি এখন, তা আমরা আমাদের দিক থেকে আমাদের চাপ অব্যাহত রাখবো এবং চেষ্টা করবো ইনশাআল্লাহ কভার অনেক করার জন্য। ধন্যবাদ। আপনারা তরুণ, রাজনীতিতে ঢুকেছেন, আপনাদের প্রতি আমাদের অনেক প্রত্যাশা আছে। আমরা আজকে বাংলাদেশকে সামনে তো তরুণদেরকে নিয়েই দেখছি যে তারা আগামীতে নতুন কিছু করবে। আমি একটু অন্তত 15 মিনিট আমি দিতে চাই, খুব স্পেসিফিক, হ্যাঁ, দাঁড়িয়ে প্রশ্ন, দুইজন হাত দেখছি, একটা এখানে একটা ওইখানে, একটু দাঁড়িয়ে বলেন কে কে হাত তুলেছিল। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি সাথী আক্তার। আমার প্রথম প্রশ্ন, জ্বালানির খাতে সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিতে ন্যূনতম 30 জন নারী প্রতিনিধি নিশ্চিত করবেন কিনা যেই রাজনৈতিক দল সামনে নির্বাচনে বিজয়ী হবেন? দ্বিতীয় প্রশ্ন, গ্রামীণ ও প্রান্তিক নারীদের জন্য সোলার প্যানেল জ্বালানিতে ভর্তুকি ও স্বল্পমেয়াদী ঋণ দেবেন কি? অনেক রাজনৈতিক দল যেহেতু তাদের নির্বাচনী ইস্তাহার এখনও দেয় নাই, নির্বাচনের পরবর্তী সময় দিবে, এইটা প্রকাশ করবেন কিনা? দুটো প্রশ্ন। আরেকজন হাত তুলেছেন, আপনি নাম বলবেন, প্রশ্ন বলবেন। ধন্যবাদ। আমি ইরা, আমি পথচলা ফাউন্ডেশন থেকে এসেছি। আমরা ছাত্র আন্দোলনের ক্ষেত্রে বলেছিলাম বৈষম্য বিরোধী, কিন্তু আমরা যখন আপনাদের দেখলাম মনোনয়ন দিয়েছেন, সেখানে নারী খুবই কম আছে। আর এই আন্দোলনে কিন্তু প্রত্যেকটা মানুষ ছিল, সেখানে ট্রান্সজেন্ডার বলি বা হিজড়া কমিউনিটি ছিল, সেখানে দলিত ছিল, সেখানে ডিসেবিলিটি পার্সনরা ছিল, ইন্ডিজিনিয়াস কমিউনিটি ছিল। কিন্তু যখন আমরা এনসিপির মনোনয়ন দেখলাম, সেখানে কিন্তু সব কমিউনিটি দেখিনি। তাহলে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্রে বলেও সেটা আমরা কেন পাইনি? থ্যাংক ইউ। আপনি প্রশ্ন করবেন। আপা যে কথা দিয়ে শুরু করেছিলেন যে আসলে নির্বাচনী ইস্তেহারে বা হলো যে নির্বাচনে পার্টিসিপেশন, উইমেনদের পার্টিসিপেশন, আমরা যেটা খেয়াল করছি যে নারীর অংশগ্রহণ আসলে ন্যাশনাল পর্যায়ে নাই, ন্যাশনাল পর্যায়ে আমাদের নারীর অংশগ্রহণটা কমে গেছে। তো সেই ক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলো আসলে এই জিনিসটাকে মানে কাভার আপ করার জন্য আসলে কি ধরনের উদ্যোগ বা কি ধরনের প্ল্যানটাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন? ধন্যবাদ। থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন নিয়ে আমরা ফেরত যাব পিছনে। জি, খুব ছোট্ট করে নাম এবং প্রশ্ন। থ্যাংক ইউ। আমার নাম মঞ্জুরুল আলম। আমি বিএনপি থেকে যিনি এসছেন, আমি তার কাছে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে যে বিএনপি কি আসলে নারীর ক্ষমতায়ন বা উইমেন এম্পাওয়ারমেন্ট যেটা বলা হয় সেই জায়গাটা কতটুকু ওন করে এবং বিলিভ করে? যদি বিলিভ করে থাকে, সেই জায়গা থেকে ফ্যামিলি কার্ড যেটি আপনারা বলছেন যে আপনারা ফ্যামিলি কার্ড ইস্যু করবেন, সেই ফ্যামিলি কার্ডটা কার নামে ইস্যু করা হবে, মেল নাকি ফিমেল? আপনি এখন যেটি বলবেন আমরা সেটাই বিশ্বাস করব এবং পরবর্তীতে সেটি আমরা দেখতে চাইব। থ্যাংক ইউ। আমরা 4টা প্রশ্নের যে রেসপন্স সেগুলি শুনে নিই। প্রথম প্রশ্ন ছিল নবায়নযোগ্য জ্বালানি খাতে যারা নির্বাচিত হবেন বা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা ওই সামগ্রীগুলোর দাম কমাবেন কিনা। ধন্যবাদ। আমি একবারই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে যে আমাদের যখন 125 জনের মনোনয়ন দেওয়া হয়েছিল, যখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একাই 300 আসনে নির্বাচন করব এনসিপির পক্ষ থেকে, সেখানে 125 জনের মধ্যে 14 জন নারীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এটা কিন্তু মোর দেন 10% আই থিঙ্ক। এত বেশি সংখ্যক নারী কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই মনোনয়ন দেয় নাই এখন পর্যন্ত। তো আমরা কিন্তু আমাদের যে কমিটমেন্টটা আছে এবং জুলাই সনদেও যে কমিটমেন্টটা সকল রাজনৈতিক দলের আছে যে অ্যাবাভ 5%-এর দিকে আমাদের নারী মনোনয়নকে নিয়ে যেতে হবে, সেটা কিন্তু শুধুমাত্র এনসিপি সেটা পালন করেছিল। এবং এখনও যখন আমাদের একটা জোট গঠন হলো, আমরা 30টি আসনে নির্বাচন করছি নিজস্ব প্রতীকে, শাপলাগলি প্রতীকে, সেখানেও 30 জনের মধ্যে 2 জন নারীকে মনোনয়ন দেওয়া আছে, ঢাকা 19 এবং 20, সেটিও মোর দেন 5%। তো আমরা কিন্তু আমাদের এই কমিটমেন্টটা রেখেছি। অবশ্যই এখানে আরও সুযোগ আছে ইমপ্রুভমেন্টের, এবং 125 আসন মনোনয়নের মধ্যে কিন্তু একজন প্রতিবন্ধী ব্যক্তিও ছিলেন রংপুরে। তো আমরা সামনেও এই কমিটমেন্টটা ধরে রাখার চেষ্টা করব এবং ইনশাল্লাহ আমরা যখন 300 আসনে এককভাবে নির্বাচন করব, আমরা ট্রান্সজেন্ডার কমিউনিটি থেকে শুরু করে সব কমিউনিটিকে আমরা ইনশাল্লাহ কাভার করার চেষ্টা করব। এবং রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে বলি, আমাদের যে নারীর ক্ষমতায়ন এবং অধিকার নিয়ে যে পয়েন্টগুলো আছে সেখানে কিন্তু আমরা পিরিয়ড লিভের কথা রেখেছি এবং বেসরকারি প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠানে কিন্তু মাতৃত্বকালীন ছুটি যেন 6 মাস নিশ্চিত করা হয় সেটির কথা আমরা রেখেছি। তো এগুলোও কিন্তু ইম্প্যাক্ট পড়বে জেন্ডার রেসপন্সিভ এনার্জি ট্রানজিশনের ক্ষেত্রে। আর এখানে মূলত নারীদের ক্ষেত্রে যে কুকিং, হাউস হোল্ড ওয়ার্কস, মানে মূলত আনপেইড কেয়ার এবং আনপেইড হাউস হোল্ড ডোমেস্টিক ওয়ার্কস, এগুলো যে দেশের অর্থনীতিতে মানে কাউন্ট করা হয় না, সেটাই আমি মনে করি যে মূল সমস্যা জেন্ডার রেসপন্সিভ এনার্জি ট্রানজিশন প্রসেসের ক্ষেত্রে বা পলিসির ক্ষেত্রে। তো আমরা যেহেতু নারীর অধিকার এবং ক্ষমতায়নকে এত গুরুত্ব দিচ্ছি, আমরা চেষ্টা করব যে আগামীতেও এগুলোকে আমাদের ইশতেহার এবং কমিটমেন্টের মধ্যে কভার করার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে আনপেইড কেয়ার ওয়ার্কের ইস্যুটাকে সামনে নিয়ে আসার জন্য। আমরা মুন্নিয়াপার কাছে যাচ্ছি। অনেক ধন্যবাদ যারা প্রশ্ন করেছেন। আমি প্রথমে
আমাদের ফ্যামিলি কার্ড শেষ প্রশ্ন ছিল বোধহয়, সেটার থেকে আসি। দেখেন, ফ্যামিলি কার্ড এটা যেহেতু আমরা আমাদের দেশের অর্ধেক জনসংখ্যার নারীদেরকে অ্যাড্রেস করে বলা হয়েছে যে 4 কোটি ফ্যামিলিকে আমরা এই ফ্যামিলি কার্ডের আন্ডারে আনতে চাচ্ছি, সেখানে কিন্তু নারীদেরকে আমরা মিন করেছি। নারী যেই পরিবারের, প্রত্যেকটা পরিবারের নারীর হাতে আমরা এই ফ্যামিলি কার্ডটা দিতে চাই, যেন তারা স্বাবলম্বী হন, যেন তাদের আমাদের যে মান সম্মান মর্যাদা সেটা পরিবারে যেমন আছে সমাজেও প্রয়োজন। সেটা নিয়ে যেমন বার্ধক্যে উপনীত হলেও আপনারা দেখেছেন যে ছেলের বউ কিংবা মেয়ে, আমাদের যেগুলো এভরিডে সমস্যা, সেখানে মা যেন উনি তার মতন ওনার টাকায় উনি সুন্দর করে একটু থাকতে পারেন পরবর্তীতে। এইভাবেই তারা নারীর ক্ষমতায়ন বললে তো ওখানে আপনার বহু কিছু আসে। 1 নাম্বার কি, অর্থনৈতিক মুক্তি, কর্ম পরিধি আছে। তারপরে আমাদের রাষ্ট্রীয় যে বাজেট, সেখানে নারীদের বেলায় সেভাবে বলা নেই। এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব বলে মনে করছি। তার মানে আপা যদি বলি ফ্যামিলি কার্ডটা তার নারীর নামে হচ্ছে, ফ্যামিলি কার্ড নারীর নামে হবে। ফ্যামিলি কার্ড এখানে মানে আমি নিজেও এটা হয়তো কোনো জায়গায় শুনেছি যে ফ্যামিলি কার্ড ফিমেল একেবারে 100% মহিলাদের জন্য, এখানে এটা পুরুষদের দেয়া হবে না। আমরা কৃষকদের বেলায় বলেছি কৃষি কার্ডের কথা। ফ্যামিলি কার্ড আমরা মহিলাদের, এটা নারীদের জন্য যাদের পরিবার আছে। দেখেন, আর সোলার, আপনারা সোলার প্যানেল আর ওই কমিটিগুলোতে নারীরা থাকবেন কিনা, এখন এই ইস্যুগুলোতে যে আপনার জেন্ডার ইকুয়ালিটি ইন রিনিউয়েবল এনার্জি, এখানে দেখেন নারীর অংশগ্রহণ কিংবা নারীদের কি সুবিধা, এখানে নারীদের সিদ্ধান্ত নেওয়ার কি ক্ষমতা, বাংলাদেশে বর্তমান অবস্থায় নবায়নযোগ্য জ্বালানি খাতে নারীদের অংশগ্রহণ কিভাবে বাড়ানো যায়, এবং সামাজিক দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে, এখানে আপনার পুঁজির ব্যাপার আছে, এখানে আপনার প্রশিক্ষণ খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে, নীতিগত পরিবর্তন এবং সেই সাথে সক্ষমতা সচেতনতা বৃদ্ধি এবং অর্থায়ন, এই সহায়তাগুলো আমরা দেখব ইনশাল্লাহ সামনে। জি জি মুন্নিয়াপা, নবায়নযোগ্য জ্বালানি খাতের এই বিষয়টা নিয়ে একটু এক্সপ্রেস করেন প্লিজ। নবায়নযোগ্য জ্বালানি খাতে আমি আমার নিজস্ব ভাবনা ভেবেছি এবং আমার নির্বাচনী ইশতেহারে সেই বিষয়টা আমার ঢাকা 10-এর জন্য ব্যক্তিগতভাবে আমি রাখছি, সেটা আমি বলেছি। এবং আমার দলকে আমি অবশ্যই প্রভাবিত করব, এবং যারা এখানকার আয়োজক আমি চেষ্টা করব আমার দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার। আর আসলে সমস্ত বিষয়গুলোই তো সমন্বিত, মানে নারীর অংশগ্রহণ সমস্ত জায়গায় কমছে। এই রিনিউয়েবল এনার্জি খাতে নারী এনার্জি ব্যবহারের যে সক্ষমতা বা ব্যবহারে তার যে অংশগ্রহণ, সেই জায়গাটায় যেমন কাজ করা দরকার, সেরকম নীতি নির্ধারণী পর্যায়ে এবং এটা যে অর্থনৈতিক দিক, সেই জায়গাগুলোকেও যেন ফোকাস করা হয়, সেই জায়গায় আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব। আজকের এই আয়োজন আমার জন্য একটা খুব বড় ইন্সপিরেশন এবং শিক্ষা। থ্যাংক ইউ। আমরা আবার ফিরবো আমাদের এখানে অডিয়েন্সের কাছে, খুব ছোট্ট করে আমরা thank you. সর্বোচ্চ My দুইজনের name কাছ is থেকে নেব। Sujan. I am working for renewable energy. My organization already বাংলাদেশের 28টি ডিস্ট্রিক্টে 5000 বায়োগ্যাস প্ল্যান্ট করেছেন, বাট আনফর্চুনেটলি দুঃখের বিষয় হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকে যে ফাইন্যান্সটা আসে প্রতি বছর, অ্যাজ আই নো লাস্ট ইয়ারে প্রায় $46 মিলিয়ন আসছিল শুধু রিনিউয়েবল এনার্জির জন্যে। এই টাকা পুরোপুরি বাংলাদেশে ইউজ হয় না, পরে এটা রিটার্ন চলে যায়। আর যারা এই ফাইন্যান্সগুলো পাচ্ছে তারা হচ্ছেন হয়তো কোনো দলীয় ব্যক্তি বা বাংলাদেশ ব্যাংকে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের নিজেদের লোক। তো আমার প্রশ্ন হচ্ছে বিএনপি অ্যান্ড এনসিপির কাছে যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে এই যে ফাইন্যান্সগুলো বিদেশ থেকে আসে এগুলোর প্রপার ইউটিলাইজেশন হবে কিনা, আর যারা আমাদের মতো আছে আপনার রুট লেভেলে কাজ করে তাদেরকে কতটুকু আপনারা প্রাধান্য দিবেন? একদম পরিষ্কার, আমরা দেখেছি যে এর আগে বিদ্যুৎ বিভাগে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে, সেটার এখনো পর্যন্ত হয়নি। আর একজন
আমি জানতে চাচ্ছি আপনাদের নিজ নিজ জায়গা থেকে কে কে মানে কী রকমের ইচ্ছা পোষণ করেন বা পরিকল্পনা রাখেন, এটা আমাদেরকে জানাবেন। নবায়নযোগ্য জ্বালানি, ঠিক আছে, থ্যাংক ইউ। লাস্ট ওয়ান। সো যারা কাজ করছেন বা যারা হচ্ছে সামনে কাজ করবেন, তারা আসলে কোন জায়গায় কতটুকু কাজ করছেন সেই ডেটাটা যেন পারফেক্টলি আমরা পাই, সেই মেকানিজমটা যেন স্ট্রং থাকে। এর আগের বার যখন বলেছি সংক্ষেপে আসলে আমার বক্তব্য শেষ করেছিলাম। তো আমি যদি আবার নতুন করে বলি, তো রিনিউয়েবল এনার্জি নিয়ে আসলে বিশেষজ্ঞরা যতখানি জানবেন আমি ততখানি জানি না। আমি বায়োগ্যাসের কথা জানি, আমি সোলার সিস্টেমের কথা জানি, বা পানির ব্যবহার করে কিভাবে, বা বাতাসকে ব্যবহার করে আমরা কিভাবে কাজ করতে পারি। তো আমার ঢাকা 10 নিয়ে আমি যখন কাজ করছি, আমি আমার টিমের সঙ্গে আলাপ করেছিলাম যে এখানকার যে সমস্যা, যে গ্যাসের সংকট, এটা প্রত্যেক এলাকায় কম বেশি আছে। হাজারীবাগ, কামরাঙ্গীরচর বা নিউ মার্কেটের ওই পেছনটা, ওই সব জায়গায়, বা পশ্চিম ধানমন্ডিতে এই সংকটটা অনেক বেশি। মানে বাড়িতে বাড়িতে আমাদের এত এনার্জি ওয়াশরুমে চলে যাচ্ছে লিটারেলি। এইটা নিয়ে আমার ব্যক্তিগত ভাবনা আছে। তো এই জায়গাগুলোতে কিভাবে আসলে কমিউনিটিতে কাজ করা যায়, একদম ছোট ছোট গ্রুপ করে এই কমিউনিটিগুলোতে আমি কাজ করব। আমি মূলত এডুকেশনের মানুষ, তো এডুকেশনের মানুষ হওয়ায় একটা সুবিধা আছে, মানে যে কোনো কিছু নিয়েই মাস্টারি করার একটা চেষ্টা করতে পারি। তো এই রিনিউয়েবল এনার্জি নিয়ে আমি আসলে নিজেই ভাবছিলাম, নিজেই কাজ করছিলাম। এখন এই প্ল্যাটফর্মটা পেয়ে আমি সত্যি সত্যি খুবই অনুপ্রাণিত বোধ করছি, এবং একটু বড় পরিসরে যে কাজ করা উচিত, এবং এটার সঙ্গে জলবায়ুর যে সংযোগ, ওই জিনিসটা আসলে আমার মাথায় তো সবসময় থাকে, আমার দলের মাথায়ও যেন ওই জলবায়ু এবং জেন্ডার রোলটা থাকে, সেই চেষ্টা আমি অবশ্যই করব। আপনি বলেন। এখানে বাংলাদেশে মূলত আসলে দুইটাই সমস্যা সব কিছুর ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে যে আমরা একটা ফান্ড থাকলে সেটা খরচ করতে পারি না। এক নম্বর সমস্যা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমরা একেবারে অল আউট অ্যাকশনে যাব। সুতরাং এটা যদি আমরা কমিয়ে আনতে পারি, অটোমেটিক্যালি আমরা ওই ক্ষেত্রেও সফলতা অর্জন করবো সামনের ক্লাইমেট ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে। এবং অদক্ষতা, আপনারা আমাদের প্রত্যেকটা নেতার কথাবার্তায় দেখবেন, আমাদের সব জায়গায়, আমাদের জনসমাবেশে দেখবেন যে আমরা কিন্তু স্বজনপ্রীতি এবং পরিবারতন্ত্রের বিরুদ্ধেও মোটামুটি একটা যুদ্ধ ঘোষণা করে ফেলেছি। তো আমরা যদি এই দুটো থেকে বের হয়ে এসে এবং দক্ষ জনবল নিয়োগ দিতে পারি যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে, আমার মনে হয় যে কোনো টাকা বরাদ্দ দেওয়া হলে সেটার খরচ করা যাবে না, এই ধরনের সিচুয়েশন ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে আর হবে না। আর আরেকজন প্রশ্ন করলেন যে আমাদের অলরেডি আমাদের ইশতেহারে কি বলা আছে বা আমরা কতটুকু কমিট করেছি, পুরোটা তার বলা সম্ভব না। ছোট্ট করে যদি একটা লাইন উল্লেখ করতে চাই, আমাদের ইশতেহারে স্পেসিফিক্যালি বলা আছে আমরা নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য জেন্ডার সংবেদনশীল ওয়াশ ও মাসিক স্বাস্থ্যবিধি সুবিধা শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে বাধ্যতামূলক করব। কিন্তু অবশ্যই সব কিছু যদি আমাদের সীমাবদ্ধতায় কভার করা সম্ভব না হয়, আমরা এই আলোচনাগুলোতে অংশ নিচ্ছি। এবং এক ভাই বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট, সেখানেই বোঝা যায় যে এই আলোচনাগুলোতে কয়জন আসে বা কতটুকু প্রস্তুতি নিয়ে আসে। তো আমরা চেষ্টা করব যে আগামীতেও আমাদের এই কমিটমেন্ট অন্তত দেখতে পাবেন আপনারা। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আপনারা যারা সুন্দরবনে গিয়েছেন, আপনারা পশুর নদী দিয়ে গেলে দেখবেন অনেক নারী পশুর নদীতে মাছ ধরে। পশুর নদীর মাছ সারা দেশের মানুষ খায়। এবং সম্প্রতি 5ই আগস্টের পরে সিজিআইএসকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যখন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বানানো হয় তখন ডিওই যখন ছাড়পত্র দেয় বলেছিল 59টা কন্ডিশন দিয়ে, তার মধ্যে একটা ছিল যে প্রতি 6 মাসে তারা মনিটরিং রিপোর্ট পাবলিশ করবে। এটা আওয়ামী লীগ সরকারের আমলে সকল মনিটরিং রিপোর্টে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কোনো দূষণের চিত্র আসতো না, কারণ তারা ম্যানিপুলেট করতো। 5ই আগস্টের পর যখন রিপোর্ট দিয়েছে তাতে দেখা গিয়েছে যে পশুর নদীতে মার্কারি পলিউশনের পরিমাণ সহনীয় মাত্রার চেয়ে 10 গুণের চেয়েও বেশি। কাজেই রাজনৈতিক দলগুলোর উচিত হবে রিনিউয়েবল এনার্জির দিকেটা যাওয়া মানুষের স্বার্থে। মানুষ যখন এগুলি বুঝতে পারবে, জানতে পারবে, তখন এগুলি যারা করেছে তাদের ঘৃণা করতে থাকবে। এখন আসেন রিনিউয়েবল এনার্জিতে। রিনিউয়েবল এনার্জির একটা রেটরিক ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রি বলে তাদের নিজেদের স্বার্থে, এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের দুর্নীতি অথবা তাদের ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রির সাথে গোষ্ঠী স্বার্থ থাকার কারণে এই রেটরিকটা তারাও বলে যে বাংলাদেশে কৃষি প্রধান দেশ, আমাদেরও সব কৃষি জমি, মানুষ বেশি, জায়গা নেই, রিনিউয়েবল এনার্জি করা যাবে না। এটা একটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা এবং বানোয়াট ধাপাবাজি। আমি চায়নাতে দেখে এসেছি সোলার
প্লান্টের অনুমোদন দিয়েছে এগ্রিকালচার মিনিস্ট্রি, নট পাওয়ার মিনিস্ট্রি। কারণ ওই সোলার প্লান্ট থেকে যে এগ্রিকালচারাল প্রোডাক্ট আসে তার ইকোনমিক ভ্যালু তার সোলার প্রোডাকশনের চেয়ে বেশি। আমাদের একটা কমন জিনিস বুঝলেই হবে যে ফসিল ফুয়েল হচ্ছে কমোডিটি, এটা লিমিটেড, এটা যতই পূর্বে ততই শেষ হবে, যত পূর্বে পৃথিবী এবং মানুষের জন্য তত বিপদ বাড়বে। আর রিনিউয়েবল এনার্জি হচ্ছে একটা টেকনোলজি, এবং কাজে এটা দিন দিন উৎকর্ষতা পাবে, এটার দাম কমতে থাকবে, এটার অ্যাভেইলেবিলিটি হবে। এর দরকার হচ্ছে ইনোভেশন। আপনি মানুষগুলোকে সাপ্লায়ার বানাতে পারলেই সে কনজিউমার থেকে সাপ্লায়ার হয়ে যাবে। ইট রিকোয়ার্স ইউর ইন্টেলেকচুয়াল ফারসাইটিং ম্যাচুরিটি। আমাদের রাজনৈতিক দলগুলির সেই ম্যাচুরিটি আসুক, সেই আশাবাদ করে আপার সময় নাই, সেই জন্য শেষ করছি। ধন্যবাদ। না, আমি তো শুনলাম, এখানে এসে আমিও শুনেছি। আমরা যেই পলিসিগুলো নিয়ে কাজ করছি, সামনে ইশতেহারে যেগুলো আসবে সেখানে আমাদের তো ফ্যামিলি কার্ড আমরা বলেছি, কৃষক কার্ড বলেছি, প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য সমাজে সুযোগ সুবিধা, অ্যাক্সেস, তাদের চলাফেরায় প্রতিদিনের সেই কথাগুলো আমরা যেমন বলেছি, সেই একইভাবে আমরা কিন্তু দুর্নীতিকেও ভীষণভাবে আপনার ডিসকারেজ করছি। এবং পরিবারতন্ত্রের কথা বলেছেন আমার এনসিপির ভাই, তো জামাতে একটু খবর নিতে বলবো পরিবারতন্ত্র কাকে বলে, কয় রকম আর কি কি, উনি জানতে পারবেন ইনশাল্লাহ। আর দেখেন, আমাদের এখানে গ্যাস থাকে না। কুড়িল থেকে আমার বাসায় একজন গৃহকর্মী আসেন, উনি আমাকে বলেন যে আমি ভোর রাতে উঠে রান্না করি, গ্যাস থাকে না। এখন আমরা বিভিন্ন রকম সোলার পাওয়ার এগুলোর কথা শুনছি, এগুলোকে আরও সহজলভ্য আসলে করা উচিত, অনেক বেশি যেন জনপ্রিয় হয়। দেখেন, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটা প্রশ্নের উত্তরে আমার দলের যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি কিন্তু পরিবেশকে অ্যাড্রেস করেছেন, বলেছেন যে এটা পরিবেশ বান্ধব হতে হবে। পরিবেশ নিয়ে আমাদের চিন্তা এবং ভাবনার একটা বড় অংশ জুড়ে আছে, যেটা আপনারা সামনে ইনশাল্লাহ দেখবেন। এবং বিদেশ থেকে যে ফাইন্যান্সগুলো আসবে সামনের সময়গুলোতে পরিবেশ ইস্যুতে, সেখানে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, এই জিনিসগুলো যেন এনশিওর করা হয়। আমার এক ভাই যেই প্রশ্ন করেছেন সঠিকভাবে, আমরা সেটা অবশ্যই দেখব। সামনে আমরা যে যাই বলি, সবুজ বাংলাদেশ স্লোগান এটা আসতে হবে, তা না হয় আমাদের পরিবেশ বিপর্যয় থেকে আপনিও বাঁচবেন না, আমিও বাঁচব না। কাজেই এটা এই সবুজ বাংলাদেশ, এ সময়ের অভাব, এই কথা বলেই আজকে শেষ করে অনেক ধন্যবাদ। প্রায় শেষে এসছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি জাস্ট বলতে চাই যে আসন্ন নির্বাচন আমাদের জাতির জন্য কত গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই বুঝতে পারছি। আমাদের অনেক আশা প্রত্যাশা এটার সঙ্গে জড়িত। আর রিনিউয়েবল এনার্জি দিয়ে আমি একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করব। একটা গ্রামে গেছিলাম রাঙামাটির কিছুদিন আগে, সেখানে কোনো ইলেকট্রিসিটি নাই, একদম নাই, অন্ধকার। অনেক নারীরা বললো, আপা, আমি বললাম আপনাদের কি লাগবে? বলে আমাদের একটু সোলার প্যানেল যদি দেওয়া হতো। তা আমি বললাম কী করবেন? দেখেন, নারী সবসময় তার পরিবারের কথা ভাবে, তার বাচ্চাদের কথা ভাবে। সে বলছে আমার যদি একটা বাল্ব হতো, সে বলে নাই যে আমার রাস্তায় যেতে সুবিধা হতো, আমার অন্য নারীদের সঙ্গে গল্প করতে সুবিধা হতো, আমার রান্না করতে সুবিধা হতো। সে কি বলল, আপা আমার ছেলেটা একটু পড়াশোনা করতে পারত। তো এই যে নারীর যে একটা প্রত্যাশা যে আমার ছেলে পড়াশোনা করতে পারবে, আমরা এইটুক সেই নারীকে দিতে পারি নাকি, এটা বলে আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সামনে যারা বসে আছেন, প্রশ্ন করেছেন, খুবই ভালো প্রশ্ন করেছেন, আপনারা উত্তর দিয়েছেন মন দিয়ে। সবাইকে ধন্যবাদ জানিয়ে মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে শেষ করছি।